কারানবাসার যুদ্ধ। উসমানীয় খিলাফতের চতুর্থ সুলতান সুলতান বায়েজিদের নেতৃত্বাধীন উসমানীয় সেনাবাহিনী এবং ওয়ালাশিরার প্রিন্স মির্জা দ্য এল্ডারের নেতৃত্বাধীন ওয়ালশিয়ান সেনাবাহিনীর মাঝে সংগঠিত হয়েছিল। 1394 সালের 10 অক্টোবর আরজেস নদীর তীরে হওয়া এ যুদ্ধের সাথে অবশ্য অনেকে 1395 সালের 17 মে একই স্থানে হয়ে যাওয়া রুবাইনের যুদ্ধকে গুলিয়ে ফেলেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে তাই দুটি যুদ্ধ সম্পর্কেই একে একে তাদের সংঘটিত হওয়ার সময়কাল অনুযায়ী আলোচনা করা হচ্ছে। কারানবাসা যুদ্ধ সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে এর পটভূমি সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। চতুর্থ শতকের শুরুর দিকে আনাতোলিয়ান উপদ্বীপের উত্তর পশ্চিমাংশে ছোটখাটো এক রাজ্য হিসেবে অভ্যুদয় ঘটেছিল ওসমানীয় সাম্রাজ্যের। কিন্তু পরবর্তী কয়েক দশক ধরে পূর্ব দিকে আনাতোলিয়ার অধিকাংশ ও পশ্চিমে বলকান উপদ্বীপে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তারা। এর পেছনে ওসমানীয় সুলতানদের রাজনৈতিক দূরদর্শিতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এভাবে চলতে চলতে ওসমানীয়দের তৃতীয় সুলতান প্রথম মুরাদের শাসনামলে 1387 সালে গ্রিসের অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। 1389 সালে কোসোভোর যুদ্ধে ব্যাপক সংঘর্ষের পর জয় গিয়েছিল ওসমানীদের পক্ষেই। এসব জয় ও রাজ্যের ক্রমবিস্তৃতি তাদের ক্রমান্বয়ে শক্তিশালী এক রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কোসোভোর যুদ্ধে শহীদ হন সুলতান প্রথম মুরাদ। ক্ষমতায় আসেন তার প্রথম পুত্র বায়েজিদ। 1390 সালের প্রথম ভাগে সার্বিয়া, উত্তর মধ্য বুলগেরিয়ার টার্নাভো এবং উত্তর পশ্চিম বুলগেরিয়ার দানিউব নদীর দক্ষিণ তীরের বন্দরনগরী ভিদিনের ওসমানীয়দের কর্তৃত্বে প্রতিষ্ঠিত হয়। এভাবে কালক্রমে ওসমানীয় সাম্রাজ্য বলকান অঞ্চলের এক শক্তিশালী রাজ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। আর তাদের এই উত্থানই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল মধ্য ইউরোপের ওয়ালশিয়া, মলডাভিয়া, হাঙ্গেরি ও এজিয়ান সাগরে ফেনিশিয়ান কলোনিগুলো। সেই সময় ওয়ালাশিয়ার প্রিন্স ছিলেন মির্জা দ্য এল্ডার। অন্যদিকে দক্ষিণ মধ্য আনাতোলিয়া তখন ছিল কারমানীয় রাজবংশের রাজত্ব। ওসমানীয়দের অগ্রযাত্রা রুখতে মির্জা আগেই বেশ কজন কারমানীয় প্রিন্সের সাথে বন্ধুত্ব পাতিয়েছিলেন, যারা নিজেরাও ওসমানীয়দের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। একসময় কারমানীয়রাও ওসমানীয়দের অগ্রযাত্রার কাছে হার মেনে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল। এত কিছু পরও সুলতানের প্রতিটি পদক্ষেপেই ফেলতে হচ্ছিল অত্যন্ত মেপে মেপে, কারণ তুর্কি অভিজাত মুসলিম সমাজে তার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই ছিল বেশি। তাই সেসব শত্রুর কেউ কেউ কারমানীয় প্রিন্সদের তার বিরুদ্ধে যুদ্ধে সৈন্য দিতে সহায়তা করলেও তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিলেন না। কিন্তু ভেতরে ভেতরে তিনি ঠিকই চাচ্ছিলেন তাদের উচিত শিক্ষা দিতে, আর তাই তিনি উপেক্ষারত ছিলেন উপযুক্ত সময় ও মোক্ষম সুযোগের। একসময় সুলতানের প্রতীক্ষিত সেই সুযোগ এসে যায়, আর এর পেছনে দায়ী ছিল উত্তর মধ্য বুলগেরিয়ার টার্নাভোর শাসক ইভান শিশমানের বিশ্বাসঘাতকতা। এ পর্যায়ে তাই শিশমানকে নিয়ে একটু কথা বলা দরকার। আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া দরকার এই বিশ্বাসঘাতকের সাথে। 1371 সালে টার্নাভোর শাসকের পদে বসেন ইভান শিশমান। 1387 সালে সার্বিয়া ও বসনিয়ার সম্মিলিত বাহিনীর কাছে যে প্রসনিকের যুদ্ধে পরাজয়ের সম্মুখীন হয়েছিল ওসমানীয় বাহিনী, সেই ঘটনা তো আগের পর্বেই আলোচনা করেছি। ওসমানীয় বাহিনীর এমন পরাজয়ে যেন আশার আলো দেখতে পান শিশমান। তাই তিনি টার্নাভোকে আর ওসমানীয়দের সামন্তরাজ্য হিসেবে না রাখার সিদ্ধান্ত সরাসরি জানিয়ে দেন তৎকালীন সুলতান প্রথম মুরাদকে। সেই সাথে 1388 সালে বসনিয়া ও ওসমানীয়দের মাঝে সংঘটিত বেলিসার যুদ্ধে তিনি মুরাদকে সৈন্য দিয়ে সহায়তা করতেও অস্বীকৃতি জানান। শিশমানের এমন ঔদ্ধত্য মেনে নিতে পারেননি তৃতীয় সুলতান প্রথম মুরাদ। তাই তিনি প্রধান উজির আলী পাশার নেতৃত্বে 30,000 ওসমানীয় সেনার বিশাল এক বাহিনী প্রেরণ করেন তাকে শায়েস্তা করতে। একে একে তাদের পতন ঘটে সুমেন, মাদারা, বেনচান ও অবেজ দুর্গে। শিশমান তখন টার্নাভো ছেড়ে পালিয়ে যান নাইকোপলে। অবশ্য এতেও শেষ রক্ষা হয়নি তার। উসমানীয় বাহিনীর হাতে ঠিকই ধরা পড়ে যান তিনি। তখন তাদের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হন শিশমান। চুক্তির শর্তানুসারে তাকে আবারও ওসমানীয়দের কর্তৃত্ব স্বীকার করে নিয়ে সামন্তরাজ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়। পাশাপাশি তৎকালে দানিউব নদীর তীরবর্তী সবচেয়ে জনবহুল বুলগেরীয় শহর সিলিস্ত্রাকেও ওসমানী বাহিনীর হাতে সমর্পণ করতে বাধ্য হন তিনি। কিন্তু শিশমানও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। একই সময়ে তিনি গোপনে যোগাযোগ রাখছিলেন প্রতিবেশী রাজ্যগুলোর সাথে, যারা ছিল ওসমানীয়দের প্রতিপক্ষ। তারা শিশমানকে সহায়তার প্রতিশ্রুতি দিলে তিনি ওসমানীয়দের শুধু সিলিস্তায় ঢুকতে বাধা প্রদান করে
শান্ত প্রতীক। সেই সাথে শহরের প্রতিরক্ষা দেয়ালকেও করে তুলেন আরো শক্তিশালী। আবারও বলকান পর্বতমালা ধরে বিশাল বাহিনী নিয়ে ছুটে এলেন আলী পাশা। যাত্রাপথে একে একে সুমেন, চারবেন, সুমিস্তম্ভ দখল করেছে উসমানীয়দের। নাইক্রোপলে আবারও ধরা পড়ে যান শিশমান। ওসমানীদের এমন অকস্মাৎ আক্রমণ ছিল তার প্রত্যাশার বাইরে। সেই সাথে প্রতিবেশীদের কাছ থেকে প্রতিশ্রুত সাহায্য না পাওয়ায় ব্যর্থ মনোরথে আবারও তিনি শান্তি চুক্তি করতে বাধ্য হন। তবে এবারের শর্তগুলো ছিল আরো কঠোর। এবার শুধুমাত্র সিলিস্টরা নিজেদের আধিপত্য দাবি করেই ক্ষান্ত হলো না ওসমানী বাহিনী। সেই সাথে বুলগেরিয়ার অন্যান্য শহরেও উসমানীয় সেনাবাহিনী যুক্ত করে রাখা হবে বলে জানিয়ে দেওয়া হলো। এভাবেই সবসময় ওসমানীদের সাথে ঝামেলা চলে আসছিল ইভান শিশমানের। একসময় দানিউবের দক্ষিণে ওসমানী সাম্রাজ্যের তুলনামূলক দুর্বল সামন্ত রাজ্যগুলোতে হামলা চালায় ওয়ালসীয় ও হাঙ্গেরীয় বাহিনী। এই আক্রমণে ওয়ালসীয় বাহিনী ক্ষুদ্র রাজ্য কারবুনা ও সিলিস্তা দখল করে নেয়, তার পেছনে শিশমানের হাতও ছিল। অন্যদিকে হাঙ্গেরীয়রা উত্তর পশ্চিম বুলগেরিয়ার দানিউব নদীর দক্ষিণ তীরের বন্দরনগরী দিদিনের দখল নেওয়ার চেষ্টা করেছিল। এতদিন ধরে সুযোগের অপেক্ষায় থাকা সুলতান বায়েজিদ যেন এই সময়টির জন্যই অপেক্ষা করেছিলেন। তাই এবার তিনি প্রস্তুত হলেন শত্রুকে শায়েস্তা করতে। 1393 সালে কারবুনা ও সিলিস্তা থেকে ওয়ালসীয়দের বিতাড়ন করে সুলতানের বাহিনী। সেই সাথে টার্নোভোকে ঘোষণা করা হয় ওসমানীয়দের একটি পাশালি। পাশা বলতে ওসমানীয়দের রাজপ্রতিনিধিদের বোঝাতো, আর পাশালিক বলতে সেই পাশা শাসনাধীন কোনো অঞ্চলকে বোঝায়। এতক্ষণের এই ঘটনাগুলি আসলে অবশ্যম্ভাবী করে তুলেছিল কারামের যুদ্ধকে। এবার তাহলে যুদ্ধ করা যাক।